এলো কলোনি মাস্টার, কলোনির দখলদার নাম্বার 1। সেই দেশে তারা একটা লেবার পার্টি খুলে বসতেছে। আবার ফিরে আসে, তাহলে কমিউনিজমের সাথে ইংলিশ সাহিত্যের কি সব? ওকে, রেবান সোহান নিজেই বলছেন লাল বই পড়েন নাই, উনি বাংলাদেশের সমাজতন্ত্রের নায়ক না, আবুল তাবুল ফালতু না। তাজউদ্দিনের নেতৃত্বে যে ইকোনমিটা সাজানো হয়েছিল 72 সালে, ওটার প্ল্যানিং কমিশনের 1 নম্বর মেম্বার ছিলেন উনি। তাহলে এর দেশে ফিরে এসে কিন্তু কমিউনিস্ট সমাজতন্ত্র কায়েম করতেছে, একেবারে প্র্যাকটিক্যাল সমাজতন্ত্র দিয়ে একেবারে দুর্ভিক্ষের মধ্যে ঢুকাই দিয়ে চলে যাচ্ছে, এবং কারো কোনো হুঁশ নেই আজ পর্যন্ত। মনিটরিং করতে এই ইনুস উত্তর পরিস্থিতি মিটিং দিকে এটা বলছে বুড়া মানুষ, নাইলে আমার মনে হয় 2 গ্লাস একটা চল লাগাই দেওয়া দরকার। মনিটরিং শব্দটা আওড়াইতেছে। এই যে 72 সালে বাংলাদেশের সমাজতন্ত্রের পাঠালি কি করলে এটা হইতেছে কি না তা কি দিয়ে মাপে? মনিটরিং। 6 মাসে কি কি দেখতে পাবো, 3 মাসে কি কি দেখতে পাবো, 1 বছরে কি কি দেখতে পাবো, এগুলাকে বলে মনিটরিং। 2 বছরের ভিতরে দুর্ভিক্ষে ঢুকে যাচ্ছে, আপনাদের মনিটরিং কই ছিল? ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়তে চেষ্টা করে মানুষ আসলে, কিন্তু জিনিসটা ব্যক্তিবোধ হলেও আলটিমেটলি জিনিসটা প্রেম। তাহলে ইংরেজি সাহিত্যের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে, যে কোনো ইংরেজি না যে কোনো সাহিত্যের মধ্যে প্রেমটা আসছে কিনা। পড়ানো হয় বৈষ্ণব পদাবলী কবে আসছিল, কবে রচনা করা হয়েছিল, এবং এটা থরলি পড়ানো হয়। বৈষ্ণব পদাবলী কেন, ওয়াই বৈষ্ণব, হোয়াট ইজ বৈষ্ণব, বৈষ্ণব মানেই বা কি? যখন কমিউনিস্ট আসে নাই, কোথায় গ্লোবাল পলিটিক্সের কমিউনিস্ট তখন আসে নাই, এইটাই হলো 45-এর আগে যেটা। আর 45-এ এসে কলোনি ভেঙে যাচ্ছে, বাধ্যতামূলক কলোনি ভেঙে দাও, কলোনি উঠে দাও। এরপরে যে দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়া এসে যে বকাবাজি শুরু করতেছে কমিউনিস্টরা, সেই বকাবাজিতে তাদের শব্দটা হলো জাতীয়তাবাদ। আর আগেকার দিনে যে শব্দ ছিল ওটা হলো নেশন, এই যে নেশন, এই জন্য জাতিবাদ। তাহলে জাতীয়তাবাদ শব্দটা আমদানি করতেছে কমিউনিস্টরা। ওদের পুরান শব্দটা চলবে না কেন? তাদের ভাষায় পুরান শব্দটা রাইটিস্ট। যারা জাতিবাদ বলে ওরা রাইটিস্ট, আর যারা প্রগতিবাদী তারা বলে জাতীয়তাবাদ। 1917 সালে ফেব্রুয়ারিতে প্রথম রেভলিউশন হয়, ওদের ভাষায় বুর্জোয়া রেভলিউশন। এখন তার লেনিন খাড়া রয়েছে তত্ত্বমত্ত্ব নিয়ে, তা আপনারা থাকতে বুর্জোয়া রেভলিউশন আছে, আপনারা কি আঙুল চুষছেন? তাহলে বুর্জোয়া স্তরে কমিউনিস্টের কাজ কি? কমিউনিস্টের কাজ হচ্ছে হাত পা গুটায় বসে থাকা। ঢাকা ইউনিভার্সিটির সিরাজুল ইসলাম চৌধুরী, অনেকে বলতে একালে না, 80 দশকে তাকে পোলাপানে এই নামে ডাকতো, সিরাজুল ইসলাম চৌধুরী। এই কালে দেখি না এটা এভাবে ডাকা। এনিওয়ে, সিরাজুল ইসলাম চৌধুরী ইংরেজি সাহিত্যে পিএইচডি, ইংল্যান্ডের ইউনিভার্সিটি থেকে ইংলিশ পিএইচডি করে আসছেন। ঢাকায় ফিরে এসেছিলেন। ওনার জন্ম সম্পর্কে যতটুকু ধারণা পেলাম 36 সালের দিকে, সেই হিসেবে ধরলে 11 বছর আগে। কার? 47-এর দেশভাগ। আমি যতটুকু জানি আরেকটা আর্টিকেলে আমি ওটা নিয়ে একটা আমার লেখাও আছে। এই সিরাজুল ইসলাম চৌধুরী বা আনিসুজ্জামান, বাংলা আনিসুজ্জামান, এরা যখন 47 পার হচ্ছেন তখন এরা সবাই টিন মানে 13 থেকে 19 বছর বয়স যখন মানুষের, সো এরা সবাই টিনেজ আসলে। ফলে এরা সবাই শুনলাম লাগবে অনেকে মুসলিম লীগের পক্ষে স্লোগান দিচ্ছে, দেশভাগের সপক্ষে, দেশভাগ পালা। এবং এটা আবার তারা খুব বিদ্যর্পে বাল্য জীবনের কাহিনী বলার সময় নিজেরাই উল্লেখ করেছে। ভালো লাগতে পারে অনেকের কাছে, কিন্তু বাই ডিফল্ট তারা যখন বড় হচ্ছে তখন সবাই কমিউনিস্ট, প্রগতিশীল। দমন পারলে এখনই কুপাই থেতলা বানায় দেয়। হ্যাঁ, সিরাজুল চৌধুরী 36-এ জন্ম, ফিরে এসছেন যখন পিএইচডি করে। ধারণাটা এরকম পাইছি আমি, উনি 68 সালের দিকে ফিরে আসছেন। এক্স্যাক্টলি আরও খুঁজতে হবে আপনাদেরকে। আমার ধারণাটা এরকম 10 বছর বোধহয় ওখানে ছিলেন, 57 থেকে 68। মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, এগুলোই। সে নাম দিক থেকে তাকে যদি বলি, তার মানে তিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি, কিন্তু উনি কমিউনিস্ট হয়ে গেলেন কেন? ইংরেজি সাহিত্যের সঙ্গে কমিউনিজমের কি সম্পর্ক? মজার কথা হলো, এই ধরনের বেশিরভাগ লোক যারাই লন্ডনে গেছে ফিরে আসছে কমিউনিস্ট হয়ে। অনেকে চোখ কপালে তুলবেন। পরিচয় করে দিয়ে আপনাদেরকে, বিখ্যাত কুখ্যাত রেহমান সোহান।
অক্সফোর্ডে গেছিলেন পড়তে, কমিউনিস্ট্রি আসছে। আসলে অন্যভাবে বললে ইংরেজি সাহিত্যে পড়া বাংলাদেশে যতগুলো লোক আছে, লন্ডনে যে ডক্টরেট করে আসে, অলমোস্ট সবাই সিরাজ হোসেন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করছে। যেমন সিরাজ হোসেন চৌধুরী এর আগে সম্ভবত 90s আপনারা যেটাকে কলা ভবন বলে চিনেন, বটতলার পাশের বিল্ডিংটা, কলা ভবন মানে কলা অনুষদের ডিন। সিরাজ হোসেন চৌধুরী কলা অনুষদের ডিন ছিলেন। মানে যখন মনে করেন যে কে কলা অনুষদের ডিন, এটা ম্যাটার করে। এটা নিয়ে যখন কমিউনিস্টরা গৌরব করে, বুক ফুলে কথা বলে, সে সময় আলাপ করতেছে। এটা 80-র দশক, মানে বুঝতেই পারতেছেন কি যে রকম দিন গেছে। আবার একই সাথে 80-র দশকের শেষের দিক থেকে এই যে কমিউনিস্ট পতন শুরু হচ্ছে, সে পতন এখনো চলতেছে, শেষ থেকে শেষের দিকে চলে যাচ্ছে। এর পিছনে একটা বড় কারণ, আমি ডিটেলে যাব না, সেটা হলো 91 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া, পতন। এটা একটা বড় কারণ। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলে, আমি কমিউনিজমের উপর আস্থা হারিয়েছি কিন্তু 85 সালে। সোভিয়েত ইউনিয়ন তখন পড়ে নাই, দেখে বোঝার উপায় নাই যে সোভিয়েত ইউনিয়ন পড়ে যাইতেছে, ভেঙে পড়তেছে। সেই কাহিনী দিকে গেলাম না এখন। আমি খালি বলতে চাচ্ছি যে এটা ভেঙে পড়তেছে। অথবা ধরেন সিরাজ হোসেন চৌধুরীকে ফলো করে যদি মঞ্জুরুল ইসলাম, উনিও ইংলিশ ডিপার্টমেন্ট হেড ছিলেন সিরাজ হোসেনের পরে, উনিও সিরাজ ইসলামের সব কিছুতেই পদাঙ্ক অনুসরণকারী। উনি প্রগতিশীল কমিউনিস্ট না হলেও প্রগতিশীল তো বটেই। আরও আছে অনেকে যারা অর্ধেক সময় বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, অর্ধেক সময় আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, এরকম আছে, আপনারা চিনবেন। সার কথা, ইংলিশ সাহিত্যে যারা পড়ছেন ডেফিনেটলি তারা কমিউনিস্ট। প্রগতিশীলতা ইচ্ছে ভালো উদাহরণ আর হয় না। তো রেভানসনের কথা বললাম, খালি সূত্র একটা দিয়ে শুরু করি। সূত্রটা হলো এই, এরা সবাই লন্ডনে গিয়া, আর একটা কমন দিক আর কি, তারা সবাই লন্ডনে গিয়া কেউ লাল বই পড়েন নাই। লাল বই পড়ছেন এরকম কোনো রেফারেন্স পাওয়া যায় না, তারা নিজেরাও দাবি করেন নাই। কিন্তু লন্ডনে একটা লেবার পার্টি আছে। কোন লেবার পার্টি? বুশ ব্লেয়ারের লেবার পার্টি। কেন উচ্চারণ করলাম? কারণ 2001 সালের পরে যে বুশ আসছিল, ওয়ার অ্যান্ড টেরর, তার 1 নম্বর সঙ্গী ছিল ব্লেয়ার। এই ব্লেয়ার ছিল লেবার পার্টির লোক। তাহলে দাঁড়াইলোটা কি? কমিউনিস্ট ইসলাম কমাইতে যাইতেছে। মজা না? এই মজা। এনিওয়ে, লেবার পার্টি, হোয়াট ইজ লেবার পার্টি? এটা সবাই লেবার পার্টি করছে, আর লেবার পার্টি করা মানে আমি কমিউনিস্ট। এটা অদ্ভুত টেন্ডেন্সি। এটা একটা কেবল সূত্র পাওয়া যায়, তারা লেবার পার্টি করছে। আচ্ছা, লেবার পার্টি কে, কারা, কেমন হতে পারে একটা ধারণা দিই। বোধহয় 137টা হবে, 100-র উপরে। কারা? ব্রিটিশরা, দ্যাট মিনস ইউকে, আপনাদের এখনকার ভাষায়। এরা যত দেশ কলোনি করছিল সেই দেশের সংখ্যা হলো এটা। এই লোক কলোনি মাস্টার, কলোনির দখলদার নাম্বার 1। সেই দেশে তারা একটা কনস্পারি, লেবার পার্টি খুলে বুঝতেছে, কোনো আত্মশ্লাঘা নাই যে আমরা ছাড়া। দেখেন দুনিয়াতে এখনো টোটাল দেশ 193-94টা, আপনি হয়তো 2/3 তো আপনি একাই কলোনি বানাইছেন। সেটা নিয়ে তাদের কোনো পাপ বোধ নেই, অপরাধ বোধ নেই, আর কমিউনিস্ট পার্টি খুলে বসছে। আর আমাদের মতন দেশের লোকরা ওই কমিউনিস্ট পার্টিকে একেবারে মৌমাছির মতন গিয়ে চাকের মধ্যে জামাই পড়তেছে, বাবা না। না, কমিউনিস্টরাও কম দেয় না। যেমন জ্যোতি বসু, উনি তো লন্ডনে গেছিলেন ব্যারিস্টারি পড়তে। আপনার এই ফাঁকে একটা কথা বলে দিই, ব্যারিস্টারি আর কমিউনিজম কিন্তু পরস্পরের বিরোধী জিনিস। যে ব্যারিস্টারি পড়ে সে কমিউনিজম হয়, কমিউনিস্ট হয় না। যদি হয় তাহলে আস্তে আস্তে সে ব্যারিস্টারি ভুলে যাবে, ছেড়ে দিবে, প্র্যাকটিস করবে না। এখন কথা বাড়াবো না, জাস্ট হিন্টস দিয়ে রাখলাম। ঢাকার জজ কোর্ট, হাইকোর্ট, এগুলো পাড়াতে কয়টা কমিউনিস্ট ব্যারিস্টার আছে বা কমিউনিস্ট উকিল আছে, এটা খোঁজ করে দেখেন। আওয়ামী উকিল পাবেন, দেখেন কমিউনিস্ট বলতে যা বোঝায় কেন, এটা এগুলো মনের মধ্যে রাখেন, উত্তর বের করার চেষ্টা করতে থাকেন।
মূল কথা তাহলে কি বলতেছিলাম আমি, যে ইংল্যান্ডে লেবার পার্টি হয় কেমনি, এবং তারা বেমালুম ভুলে গেছে যে তারা অলমোস্ট সারা দুনিয়াকে কলোনি রাখছিল, এবং তাদের কলোনি করে রাখার কারণেই আমাদের মতো দেশে যে পুঁজির সংকট, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, তার মূল কারণ এখান থেকে পুঁজি 200 বছর ধরে উঠে নিয়ে যাওয়া হয়েছে চুরি করে কন্টিনিউয়াসলি। তাহলে কি পরিমাণ পুঁজি রাখতে হবে এই দেশে? এর জন্য একমাত্র 1 নম্বর দায়ী হলো এই ব্রিটিশরা। আর আমরা ওদেশে গিয়ে ওদের খোঁজখবরি করার জন্য ব্যাকুল হয়ে যাই, পাগল হয়ে যাই। আবার ফিরে আসে, তাহলে কমিউনিজমের সাথে ইংলিশ সাহিত্যের কি সম্পর্ক? আমি ওখান থেকে সরি নাই। ওকে, রেভান্স ওয়ান নিজেই বলছে উনি লাল বই পড়েন নাই, উনি বাংলাদেশের সমাজতন্ত্রের নায়ক না, আবুল তাবুল ফালতু না। তাজউদ্দিনের নেতৃত্বে যে ইকোনমিটা সাজানো হয়েছিল 72 সালে, ওটার প্ল্যানিং কমিশনের 1 নম্বর মেম্বার ছিলেন উনি। তাজউদ্দিনের হাতে ছিল অর্থ, পরিকল্পনা এবং পাট। পাট মানে বৈদেশিক মুদ্রা, সেকালে বৈদেশিক মুদ্রা আয়কারী একমাত্র মিস্ত্রি। আর এদেরই এখনকার পরিকল্পনা মন্ত্রণালয় বুঝবেন না, কিন্তু কমিউনিস্ট আমলের পরিকল্পনা কিন্তু আরো সাংঘাতিক। আপনার এই কালের তো খেয়ালই নেই, আর জানেন দেখুন এটা কিছু ছিল। কমিউনিস্ট ইকোনমিক বলা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি, আর আমরা এলাম বাজার ইকোনমি। বাজারি অলমোস্ট একটা বাজারি ব্যাপার, খালি গোয়ালন্দবাসী বলে না আর কি, আমরা বাজারি। আমরা এলাম বাজারি ইকোনমি, আর ওরা হলো পরিকল্পিত অর্থনীতি। বলে বুঝতেই পারতেছেন পাঠশালা পরিকল্পনা, একটার পর একটা পাঠশালা পরিকল্পনা দিয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়ন কত ইম্পর্টেন্ট। ফলে পরিকল্পিত ইকোনমি ছাড়া তো দুনিয়াতে কিছু ভালো কিছু হতে পারে না। হচ্ছে কমিউনিজম। সেই যুগে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল রেভান্স ওয়ানের হাতে, মানে নাম্বার 1 মেম্বার বলা যেতে পারে। ওকে, তাহলে এর দেশে ফিরে এসে কিন্তু কমিউনিস্ট সমাজতন্ত্র কায়েম করতেছে, একেবারে প্র্যাকটিক্যাল সমাজতন্ত্র দিয়ে একেবারে দুর্ভিক্ষের মধ্যে ঢুকাই দিয়ে চলে যাচ্ছে, এবং কারো কোনো হুঁশ নেই আজ পর্যন্ত একটা রিপেন্টেশন, অনুতাপ রেভান্সের মুখ দিয়ে শুনতে পাবেন না। ইদানিং দিতে পারছি লোকটা মনিটরিং করতে হয়। এই ইনুস উত্তর পরিস্থিতি মিটিং দিকে এটা বলতেছে, বুড়া মানুষ, নাইলে আমার মনে 2 গ্লাস একটা চল লাগাই দেওয়া দরকার। মনিটরিং শব্দটা আওড়াইতেছ। হ্যাঁ, এই যে 72 সালে বাংলাদেশের সমাজতন্ত্র পাঠালি, কি করলে এটা হইতেছে কি না তা কি দিয়ে মাপে? মনিটরিং। 6 মাসে কি কি দেখতে পাবো, 3 মাসে কি কি দেখতে পাবো, 1 বছরে কি কি দেখতে পাবো, এগুলাকে বলে মনিটরিং। 2 বছরের ভিতরে একটা দুর্ভিক্ষে ঢুকে যাচ্ছে, আপনাদের মনিটরিং কই ছিল? মনিটরিং বলতে কিছু থাকলেও তো আপনারা আগেই টের পাইতেন যেটা দুর্ভিক্ষ হইতেছে, আপনাদের চিন্তা ফেল করতেছে, আপনাদের চিন্তা অবাস্তব। এই বুড়া বয়সে 2 দিন পরে মরে যাবেন আপনি এখন মনিটরিং শিখাইতে ইচ্ছেন আমাদের? হ্যাঁ, নিজের হুঁশ নাই যে নিজে কি ক্ষতিটা করছে বাংলাদেশে। এদের শেখ মুজিবকে উঠতে বসতে সালাম দেওয়া দরকার। শেখ মুজিব তাদের বিরুদ্ধে কোনো খারাপ ব্যবস্থা নাই, খালি বলছে তোরা ছেড়ে দে জায়গা, দেশ ছেড়ে যাবে, পালাইছে দেশ ছেড়ে, তুই আবার ইংল্যান্ডে গেছে, ফিরে আসছে 88-89 দিকে, আইসে বিআইডিএস এর আবার চেয়ারম্যান হয়ে বলছে কুতুব। এনিওয়ে, আমার মূল কথা হচ্ছে যে এই লেবার পার্টি, এটা দিয়ে কমিউনিজম শিখালানো একটা সূত্র বললাম। আর কি আছে? আর যেসব আছে সেটা হলো আবার সে পুরনো কথা। আপনি গেছেন ইংরেজি সাহিত্য পড়তে, তার সাথে কমিউনিজম এডুকেশন। তার আগে একটু বলে দিই আপনাদেরকে, ছেড়ে দিই, তার আগে একটু বলে নিই ইংরেজি সাহিত্যে আসলে পড়াবে কি। সাধারণভাবে সাহিত্যে পিএইচডি করা মানে যে কোনো সাহিত্যে, যে কোনো ভাষার, যে কোনো এথনিক ল্যাঙ্গুয়েজের সাহিত্য সম্পর্কে যদি পিএইচডি করতে যায়, আপনাকে পড়াবে কি আসলে? যেটা মাস্ট, সেটা আবার স্পেসিফিসিটি করলে, উনি যে পিএইচডি করছেন বলবে আমি অমুকের, আমি শেক্সপিয়ারের অমুকটা নিয়ে আসি,
পিএইচডি করছে, এরকম কিছু একটা হবে। কিন্তু মূল আবার কমন জিনিস যেগুলো, সেগুলো তো সবারই কমন। সেই কমন জিনিসটা ইউজুয়ালি কী থাকে সাহিত্যের পিএইচডিতে? সাহিত্যের পিএইচডিতে থাকে আপনার ল্যাঙ্গুয়েজটা উঠে আসছে কী করে। বাংলা সাহিত্য হলে বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য হলে ইংলিশ সাহিত্য। সো ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি আবার ওই দেশের এথনিক হিস্ট্রিও হয়ে যায়, কালচারাল হিস্ট্রিও হয়ে যায়। আসলে একই কথা না, নানানভাবে বলা, নানান দিক থেকে বলা। সো সাহিত্যের পিএইচডি মানে হলো আপনি ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখেছেন, মানে ওই ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি সম্পর্কে জানাচ্ছেন। এটা আপনাদেরকে, যারা আমার শ্রোতা, তাদেরকে লিঙ্কটা ধরায় দেওয়ার জন্য বলছে আসলে সাহিত্যের পিএইচডি বলতে কি বোঝায়, এবং সেখানে মাস্ট সবচেয়ে রিমার্কেবল ব্যাপারটা কি ঘটবে। সাহিত্যের পিএইচডিতে সবচেয়ে রিমার্কেবল ঘটনাটা ঘটবে, আগের দিন আলোচনার সময় একটা শব্দ ব্যবহার করেছিলাম, ব্যক্তিবোধ। আবার ঘুরে ঘুরে ব্যক্তিবোধ আনলাম। সমাজ রাজনীতিতে, চিন্তায় ব্যক্তিবোধ আসা প্রথম আসা, আর আসার ফলে যে পরিবর্তন, তার ছাপ আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, ভাষার মধ্যে থাকবে। তাতে আমি এখন ইংরেজি সাহিত্যে পড়ি আর বাংলা সাহিত্যে পড়ি। আশা করি ধরাতে পারছি আপনাদেরকে। সোশ্যাল হিস্ট্রিতে ব্যক্তিবোধ আসার আগে মানুষ কেমন, আর ব্যক্তিবোধ আসার পরে কেমন, তার ভ্যালুজ, মূল্যবোধ একদম আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। ডিটেলে যাবো না, ডিটেলে গেলে ওদিকে আটকে যাবে, বেরোতে পারবো না। ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়তে চেষ্টা করে মানুষ আসলে, কিন্তু জিনিসটা ব্যক্তিবোধ হলেও আলটিমেটলি জিনিসটা প্রেম। এবার কেমন করলাম, ব্যক্তিবোধের সাথে প্রেমের আবার কি সম্পর্ক? আইডিয়াল অর্থে প্রেম, বাস্তবে যা দেখা যায় তা না। আদর্শ প্রেম ধারণার অর্থ, প্রেম ধারণার অর্থ হলো যেখানে নারী পুরুষ উভয়ই সমান, এক শব্দ, এক নম্বর শব্দ। দুই, তারা ইকুয়াল, কেউ কারো চেয়ে ওভার পাওয়ারফুল না, ওভার ট্রাম্প করতে পারে, বেশি প্রভাব রাখতে পারে, এরকম কোনো ধারণা নেই ওখানে। ওই অর্থে ইকুয়াল হতে হবে, এবং দুটো স্বাধীন মন এবার পরস্পরকে ভালোবাসা প্রকাশ করবে। হচ্ছে প্রেমের একদম প্রিকন্ডিশন, আলটিমেট প্রিকন্ডিশনও বলতে পারে। আমি অনেক জায়গায় বলেছি কথাটা, খেয়াল করবেন থিওলজির যুগগুলোতে অ্যাকচুয়ালি ব্যক্তিবোধের আগের যুগ হলো যখন থিওলজি ডোমিনেট করে, এভাবে বলা যায়। আর ক্রমশ যখন মানুষ মেটেরিয়াল লাইফকে মেটেরিয়াল দেখতে অভ্যস্ত হয়েছে, থিওলজি ডোমিনেশন আর মেটেরিয়াল ডোমিনেশন এরকম একটা ভাগ করা যেতে পারে। সো ব্যক্তিবোধ মানে ওই জাংশনটা, এই জাংশনে প্রেমের শব্দ আসে। থিওলজি যখন ভরপুর ডোমিনেট করে, তখন কোনো সমাজ দেখাতে পারবেন না যেখানে প্রেমের ধারণা আছে। প্রেমের প্রিকন্ডিশন আছে ব্যক্তিবোধ আসতে হবে। এই জন্য ব্যক্তিবোধ না আসলে তো ফ্রি, সাম্য, এই ধারণাগুলো আসবে না। যদি নাই আসে তাহলে ওখানে প্রেমের ধারণা নেই। উদাহরণ, থিওলজিক্যাল ডোমিনেশনের সময়গুলোতে যেসব সোশ্যাল কাহিনী পাই, কেউ একটু বুদ্ধিমান লোক হলে প্রশ্ন করে বলবো, আপনি কি বলতে চান, শ্রী ফরাদের গল্প মিথ্যা, হির রাঞ্ঝার গল্প কি মিথ্যা? তো মনে করবে আমি বোধ হয় ব্যাপার চেকে খেয়ে যাবো, আমার তো তত্ত্ব উল্টা যাচ্ছে। তাই আমার জবাব হবে না, মিথ্যা না। এটা হলো ব্যক্তিবোধ আসার প্রিলুড। প্রিলুড মানে হলো বাংলা হলো আগমনী বার্তা। এই রাজা আসতেছে, বিগুল বাজা শুরু করলো। রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রপ্রধান অথবা প্রাইম মিনিস্টার ফুলের মালা দিতে যাচ্ছে বা কিছু একটা, বিগুল বেজে উঠলো। সো আগাম যে বার্তাটা দিয়ে মানুষকে সচেতন করে আসতেছে। তো সে অর্থে সিঁড়ি ফরাদের কাহিনী হলো প্রিলুড। কিসের প্রিলুড? যেমন প্রেম আসে নাই, ব্যক্তি আসে নাই, আসবে করতেছে, আসে নাই। সেই সময় সিঁড়ি ফরহাদের গল্প উঠেছে, এবং এই জন্য দেখবেন সিঁড়ি ফরহাদের এই প্রেম সাকসেসফুল না। লাস্টে কি হচ্ছে গল্পটার মধ্যে?
লাস্টে দুজন নদীর পানির মধ্যে দাঁড়ায় আছে, গলা জড়ে জড়ি করে এই জীবনে হলো না বলে ডুবে জড়ে জড়ি করে ডুবে মরে যাবে। তাদের প্রেমটা সাকসেসফুল হলো না এই দুনিয়া, কারণ এই দুনিয়াটা রেডি হয় নাই। এটা হচ্ছে সেই মেসেজটা যে আমরা প্রেম ব্যক্তিগত এখন আসে নাই। সমান বোধ, নারী পুরুষ সমান রে বাবা, সে তো এখনো আসে না, সেটা এত সহজ চলে আসবে, সেগুলো মেলার সময় লাগে। এনিওয়ে, সো প্রেমের সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, হচ্ছে আমার সার কথা। এর চেয়ে বেশি ডিটেল এখন আমি যাবো না। তাহলে ইংরেজি সাহিত্যের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে, যে কোনো ইংরেজি না, যে কোনো সাহিত্যের মধ্যে প্রেমটা আসছে কিনা, ব্যক্তিবোধটা আসছে কিনা, ওটাই খুঁজে দেখে কখন আসছে, কোথাও আসছে কিনা, আশা তাৎপর্য কি, শেক্সপিয়রের কথা এটা ছিল কিনা। এই সো এইটাই হলো ইংরেজি সাহিত্যের সার কথা হলো এটা। শুধু ইংরেজি সাহিত্য না, তখন বলতে পারেন আচ্ছা বলেন তো দিকে বাংলা সাহিত্যে এরকম হয়েছিল কিনা। যারা বাংলায় পড়ছেন বা বন্ধু বান্ধব যারা বাংলায় লিটারেচার পড়ছে, বাংলায় পিএইচডি করার লোক খুব কমই আছে, আর করছে তো কোনো মতে একটা কিছু করে একটা সার্টিফিকেট নামের আগে একটা চিল মারে নিতে, ভিতর বুঝে নাই কেউ। বাংলা সাহিত্য একইভাবে পড়ানো হয়। কি পড়ানো হয়? পড়ানো হয় বৈষ্ণব পদাবলী কবে আসছিল, কবে রচনা করা হয়েছিল, এবং এটা থরলি পড়ানো হয়। বৈষ্ণব পদাবলী কেন, ওয়াই বৈষ্ণব, হোয়াট ইজ বৈষ্ণব, বৈষ্ণব মানেই বা কি, এর সাথে বাংলা সাহিত্যের কি সম্পর্ক। বৈষ্ণব হিন্দু সিস্টেমে এটা আর 5টা জাতের মতনই একটা জাত এখনকার হিসেবে, কিন্তু অরিজিনাল যেখান থেকে উঠে আসে তখন এটা নিজে কোনো জাত না, নয়া কোনো জাত নয়। এটা গল্প সংক্ষেপ করতে হচ্ছে। এটা বৈষ্ণবটা হলেছিল শ্রী চৈতন্যের নাম শুনেছেন অনেকেই কম বেশি। শ্রী চৈতন্যের আমলে জাতপাত বিরোধী একটা মুভমেন্ট ছিল। এই জন্য রাস্তায় দেখবেন ওরা ঢোল করতাল, আপনারা তো তবলা আর করতাল দেখেন, দুটাকে একসঙ্গে বাঁধায় ফেলেন, জিনিসটা ওটাকে বলে ঢোল বা করতাল। করতাল হলো ওই যে খঞ্জনি বলেন আপনি, এবং যেটা মুভ করা অবস্থায় তবলা বাঁধানো যাবে, এটা একটা কল্পনা করলে যা হবে এটাই হলো ঢোলটা। সো যেহেতু মুভ করতে হবে, সে তো প্রেমের বাণী মানুষের মধ্যে ছড়াচ্ছে। সো বৈষ্ণবদের মুভমেন্ট, জাতপাত বিরোধী মুভমেন্টের কিন্তু একই সাথে সাম্যের, এই প্রথম সাম্যের ধারণা আসতেছে, ব্যক্তিবোধ আসতেছে। এই জন্য বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীটাকে ডিটেলে পড়ানো হয়। সময়কালটা ধরুন ওই একই 1521-22 আশেপাশে, এরকম একটা সময় হবে। শেষের দিকে সে যখন ফেল করে বা মারা যায়, মারা যাওয়ার পরেও কিন্তু বেঁচে ছিল তার মুভমেন্টটা, শেষ পর্যন্ত তারা কি নিজেরা, ওরাও আর একটা জাত হিসেবে হিন্দুদের সাথে মিশে যায়। আসছিল হিন্দু ধর্ম জাত ভেঙে দিতে, কিন্তু হিন্দু ধর্মের এই জাতের শয়তানি এত পাওয়ারফুল, সে উল্টা বৈষ্ণবকে খেয়া হয়েছে। সেই জন্য এখন হিন্দুদের ভিতরে বৈষ্ণব একটা জাত, 8-5টা জাতের। তাহলে এই বৈষ্ণব পদাবলী এই জন্য ওই সময় যেসব গান লেখা হয়েছিল, কবিতা লেখা হয়েছিল, ওগুলোর ভিতরে সার কথা হচ্ছে ব্যক্তিবোধ। ব্যক্তিবোধ থাকলে সাহিত্যের ভিতরে এই জন্য ব্যক্তিবোধ আশাটাকে রিমার্কেবলি দেখা হয়। এবার আমরা পেয়ে গেছি মোটামুটি সূত্রটা, কমিউনিজমের সাথে সম্পর্কটা কি তা ধরানোর জন্য। তাহলে ইংরেজ সাহিত্য পড়তে গেলেও আপনার ব্যক্তি আসছিল কবে, সেই খবর আসবে। তাহলে ব্যক্তি আসছিল কবে, সেই খবর কোথায় পাওয়া যায়? এইটা পাওয়া যায় যেখানে, সেটাই হলো রেনেসা। রেনেসা গ্রিক শব্দ বা রোমান শব্দ, বাংলা হবে নবজাগরণ। আগে এটা ছিল, ভুলে গেছিলাম, বাদ পড়ে গেছিল, এখন আবার ওইটাকে খুঁড়ে খুঁড়ে খাবলায় নিয়ে আসছি। এটা হলো নবজাগরণ, নতুন করে পুরান জিনিসের জাগরণ তুলে ধরা। সো রেনেসার বাংলা অর্থ হলো পুনর্জাগরণ। কিন্তু কি জাগলো, এটা মেলা আলাদা করে একটা সেশন করতে বোধহয় করেছিলাম কিনা, অন্তত লেখা আমার 3-4টে লেখা আছে আমার
যারা আগ্রহী খুঁজে দেখতে পারেন। সো রেনেসা ইংল্যান্ডের বা ইংলিশ বিষয় না, অরিজিনালি বিষয়টা হলো রোমের। রোমের বিষয়টা আগের দিন বলেছিলাম, মেলা লোকজনের হাত, তার মধ্যে ইরাসমুস নামে একজন লোক, তার হাত ধরে এটা ফ্রান্সে আসছিল, ফ্রান্স থেকে এটা ছড়িয়েছে, মানে বাকি ইউরোপে ছড়িয়েছে, সব ইংলিশ সাহিত্য সেটা এফেক্ট করছে। এখন দেখেন করতে কি মিলতেছে। রেনেসা যখন আসছে অরিজিনালি কি বলে আসছিল, আচ্ছা রেনেসাকে এবার প্রেজেন্ট করতেছে যেভাবে, দুইটা বড় বড় দেশ বা এথনিক গোষ্ঠী এটাকে ব্যবহার করছে ধর্ম বিরুদ্ধের, পাইছি একটা বুদ্ধি, রেনেসা দিয়ে ইসলাম কোপাই দিব। এবং এই যে কমন দুজনের অ্যাটিচিউড ছিল, একদল হলো ইন্ডিয়ান হিন্দু, আর একটা ছিল ব্রিটিশরা। কোন ব্রিটিশ? যে ব্রিটিশরা দখল পাইছে অটোমান এম্পায়ারের 1918 সালের পরে। এই দেখেন মিলটা কোথায়, 1918 সালে অটোমান এম্পায়ার ফল করে। আগে বলেছিলাম আমি, যেটা এরপরে ভাগ করে নেয় ওরা, দুই সেক্রেটারি, ফ্রান্স আর ব্রিটিশ সেক্রেটারি সচিব মিলে ভাগ করে নেয় যে তোমরা এখন যেটা সিরিয়া বলতেছি আমরা, ওই সিরিয়ার লাইন থেকে একেবারে ভূমধ্যসাগর পর্যন্ত প্লাস তুরস্ক, ওইটা হলো ফ্রান্স, ওটা সরি তুরস্ক বলছি, তুরস্ক বাদ, এই উপরের অংশটা হলো ফরাসিদের, লেভেন্ট বলেছিলাম, আর নিচের অংশটা হলো ব্রিটিশদের, এটাই এখনকার ইরাক বলছি আমরা। সো তুরস্ক ব্রিটিশদের ভাগে ছিল। সো এখন এই তুরস্ককে শায়েস্তা করবে, কন্ট্রোল করবে, শাসন করবে, এটা বড় কঠিন কাজ। কেন? কারণ তুরস্ক মানে অটোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার শুরুই হচ্ছে আসলে ক্রুসেড দিয়ে। যারা ক্রুসেড লড়ছিল তারাই পরে, তাদেরই একটা অংশ ক্রুসেড, বিশেষ করে 8th ক্রুসেডটা, এখন তো 13 চলে গেছে। 8ম ক্রুসেডটা ছিল সবচেয়ে রিমার্কেবল। খুব সংক্ষেপে বললে যীশু খ্রিস্ট ওয়েস্টের নবী, কিন্তু তাদের সমস্যা হচ্ছে যিশুর জন্ম তো মিডল ইস্টে, মানে ইস্টে, ইউরোপের নেতা না, ইউরোপের নবী তো না। এই এখন বহু কিছু করে, প্রবলেম হয়ে গেছে। আপনি একটা ইয়েতে যাবেন, চার্চে যাবেন, যিশুর ছবি আছে, দেখেন যিশুর ছবিতে চোখ নীল বানাইছে। নীল তো অধিকার লোক, আমাদের এশিয়ার লোকের চোখ নীল হয় না। এরা হলো যিশুকে বদলায় নিচ্ছে, তারা ইউরোপে বানায় নিচ্ছে। এই খায়েসটা তো আজীবন, এটা কেমনে হয় তাদের, যিশু থেকে গেল জেরুজালেম, এই দুঃখে তারা বাঁচে নাই। ক্রুসেডটা মূলত এটা কারণে, জেরুজালেম দখল করতে হবে। তার ইউরোপ থেকে আসতে গেলে পরে আসার রোডটাই যে দাগায়, সেটাই হলো তুরস্ক। তুরস্কের কিয়দাংশ ইউরোপের অংশ, বসফরাস প্রণালী দিয়ে এপারে আসবেন, এপারে তুরস্কের বাকি অংশ, মূল অংশ। ফলে তুরস্ক দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হয়েছে জেরুজালেম দখল করতে গেলে। সো সেই জন্য তুরস্কর নামটা ওদের ওখানে ভয়াবহ বিভীষিকা, যে আবার এই ক্রুসেডের লড়াইয়ের ভিতরে পড়ে যাবো আমরা, একবার আরু পাট্টি আমরা। সো এইটার কারণেই ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট যেভাবে তুরস্ককে সাজিয়েছিল, যে এটাকে একটা সেকুলার কামালকে আগের দিন বলেছিলাম, দেশ বানাইতে হবে, নাইলতে মুসলমানদের লগে পারা যাবে না। আর ঠিক ওইটাই কপি করেছিল আমাদের গান্ধীরা, কংগ্রেস। ফলে এই জন্য দুইটা জায়গায় রেনেসা মানে ইসলাম কোপানো। আর এর উল্টাটা হলো, এই জন্য নিজেরা যেভাবে লিখলো, এটা হলো বেঙ্গল রেনেসা। আরেকটু বললাম আর কি আজকে, আগের দিন একটু বলছিলাম, আজকে আরেকটু ঢুকলাম। হোয়াট ইজ বেঙ্গল রেনেসা? বেঙ্গল রেনেসা তাহলে এই যে দুইটা দেশই মুসলমানদেরকে পাইতে হবে, কারণ বাংলায় মুসলমানেরা জমিদার উৎখাত করেছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো কেমনে? বেঙ্গল রেনেসা লেখা হয়েছে 1938 সালে, 35-38 ঘোষণা। কমিউনিস্ট পার্টি ঢেলে সাজানো হয়েছে প্রথম 1935 সালে। ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, অবিভক্ত ইন্ডিয়ায় কমিউনিস্ট পার্টি প্রথম উঠে দাঁড়ানোর চেষ্টা করে 35 সাল 32 সালে। তো এই লোকই সুশোভন সরকারই এটা লেখক। এনিওয়ে, এইটাকে সে এমনভাবে লেখে, এই যে যেন সেকুলার করে, রেনেসাকে সেকুলার করে যেন হাজির করা যায়।
আপাতত এতটুকু বুঝলেই চলবে। দেখেন আস্তে আস্তে আগাচ্ছে কিন্তু আমরা। কমিউনিজমের সাথে ইংলিশ সাহিত্যের মিলটা কোথায়? এইবার হয়ে যাচ্ছে অরিজিনাল ইংলিশ সাহিত্য যা ছিল 1800 পর থেকে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে সেকুলার ভাবে, ঠিক না? রেনেসাঁকে ব্যাখ্যা করা হচ্ছে ইসলাম কাপানোর জায়গা হিসেবে, বুদ্ধি হিসেবে। আরেকটু বলে দিই, আমি যথেষ্ট ঘাটাঘাটি করে দেখছি ইতালির রেনেসাঁ মানে রোমের রেনেসাঁ এর যে টপ 10টা লোককে যদি আমি ধরি, 10টা নেতা, এই 10টা লোকের মাত্র একজন হলো, 1%ও না, একজনই খালি বলেছিল এটা কালো, এই যে কালো শব্দটা ব্যবহার করা, কালো যুগ, হ্যাঁ মধ্যযুগীয়, এই যে মধ্যযুগ শব্দটা যে ইউজ করে, এই শব্দটা হলো সবচেয়ে কালপ্রিট শব্দ। এইটাই হিন্দুত্ববাদ, এটাই সেকুলারিজম আগমনের আসল শব্দটা। হোয়াট ইজ মধ্যযুগ? ওই বাকি 9জন মধ্যযুগ বলে কোনো ধারণা ইউজ করে নাই রেনেসাঁকে ব্যাখ্যা করার সময়। এই একটা লোক খালি ব্যবহার করছিল। রাফলি ধরা হয় 500 সালের আগে ছিল খ্রিস্টীয়, আসে নাই তখনও। মাঝের 1000 বছর গেছে পুরা লস, পানিতে গেছে। আর 1500 সাল থেকে রেনেসাঁ আইছে। এই অর্থে এটা হলো মধ্যযুগ, এটা হলো অন্ধকার যুগ। ঠিক এক্স্যাক্টলি 500 না, রোমান এম্পায়ারের শেষ হয়ে যায় 467, তো এটাকে রাফলি 500 ধরে। আর 1500 তখন উঠে গেছে, রেনেসাঁ আইসে গেছে। যদি আপনি এই যে প্রথম যে 10টা লোক বললাম, টপ 10টা, এদের প্রত্যেকের জন্ম হয়েছে 1350 থেকে 1400 এই সময়ের মধ্যে জন্ম। তো বুঝতেই পারেন একটা লোক ম্যাচিওর হবে তো 40 বছর আগেতে বলার মতন কিছু একটা হয়ে উঠবে না। তো সেই হিসেবে 1400 শেষের দিকে এগুলোর রেনেসাঁর উৎপত্তি হচ্ছে। 1499 এটা যাচ্ছে ফ্রান্সে, মানে ওয়েস্ট ইউরোপে। তুরস্ক, রোম অনেক দূরে, রোম ভূমধ্যসাগর, এরা তো ভূমধ্যসাগর আরেক প্রান্তে। ফলে এখান থেকে ওখানে যেতে ওই ল্যান্ডের ভিতর দিয়ে যাওয়া যাইতো না, রাস্তা নাই, বন জঙ্গল ছিল। যাওয়ার জায়গা খুলতেই সময় লাগছিল আসলে, যতক্ষণ সমুদ্র দিয়ে জাহাজ না যায়। তাও বলেছে সমুদ্র দিয়ে জাহাজ যেতে গেলে 2টা প্রিকন্ডিশন ছিল, মানে ইউরোপের দেশগুলো পরস্পরের সাথে সমুদ্র দিয়ে কানেক্টেড না, এরকম একটা অবস্থা ছিল। এটা সমুদ্র দিয়ে যেতে গেলে আপনার বারুদ লাগবে আর কম্পাস লাগবে, এগুলো আবিষ্কার হয়নি তখন। এই জন্য রেনেসাঁ বলা হয়, রেনেসাঁ আসতো না যদি না বারুদ আর কম্পাস আবিষ্কার হইত। তাহলে বাকি ইউরোপের সবাই যাইতো রোমে, গিয়ে ওখান থেকে অ্যান্টিক্স জাতীয় কিছু নিয়ে আসতো। সেই সাথে যখন সেকালের ওই যে চামড়ার খাতায় লেখা, হাতে লেখা পুস্তক, এটা নিয়ে এসে, এই জন্য আরেকটা বলা হয় ছাপাখানা। প্রেস যদি না আবিষ্কার হতো তাইলে রোমের এই বইগুলা যে নিয়ে আসছেন, নিয়ে এসে এগুলা ব্যাপক আবার ছাপাইতেছেন, ছাপাখানা না হইলে ওটা তো রেনেসাঁ আসতো না ইউরোপের বাকি অংশে। তার 3টা জিনিস বলা হয়, বারুদ, কম্পাস আর ছাপাখানা। এটা দিয়ে তার মানে বাকি ইউরোপ, ফ্রান্স সহ, তারা রোমের ওই সম্পদগুলো নিয়ে এসে এখানে এসে রিপ্রিন্ট করতেছে। আর যার বাসায় আছে সে বিরাট কুতুব, এলিট, এইরকম মনে করা হতো শুরুর দিকে। ফলে এগুলা এই জন্য 1500, 1499 মানে 1500 তো আইলো, আইসে এইবার আরো 50 বছর লাগতেছে সারা ইউরোপে রেনেসাঁ ছড়িয়ে পড়তে। ক্লিয়ার? এইবার রেনেসাঁর প্রভাবে ইংরেজ সাহিত্য একটা পার্টিকুলার রূপ নেবে। ক্লিয়ার? এইটা তখন আস্তে আস্তে ওই যে 1918 সালের পর থেকে এটা আর একটা ব্যাখ্যা নিবে, মুসলমানকে পাইতে হবে। আর রেনেসাঁ আসাতে নাকি ধর্ম সব উবে গেছে দুনিয়া থেকে, এই ধরনের বুকা মিথ্যা প্রচার করবো তারা। এটা নিয়ে একটা অনুষ্ঠান করবো, সেখানে আরো ডিটেল বলবো কেন এই কথা সত্যি না। আর বাই দিস টাইম আপনারা আমার লেখাটা দেখে নিতে পারেন, 2-3টা লেখা আছে বড় বড়। ওকে, সার কথা হচ্ছে যে ইংলিশ সাহিত্যে পড়তে গেলে রেনেসাঁ পড়তে হয়। রেনেসাঁ পড়তে গেলে প্রেমের বিষয় আসতে হয়, ওটা সেন্ট্রাল ব্যক্তিবোধ আছে ওটার ভিতরে। এগুলা করতে গিয়ে তারা এই যে ইসলাম কালচারটা শিখে ফেলে আগে।
কমিউনিজম ফালাই থেকে ইসলাম কখনো শিখে গেছে। এবার বুঝছেন রুটটা কোথায়? তাহলে হিন্দুত্ববাদ কেন বলি যে প্রগতিবাদ মানে হিন্দুত্ববাদ? এই দুটা দেশে এটা সত্যি হয়েছে, কঠিনতম সত্যি, ব্রিটিশদের মধ্যে আর বিশেষ করে হিন্দুদের মধ্যে। বড় ইন্ডিয়া যেটা পাইছে আমাদের জমিদারে উঠায় নিছে। আমাদের হেজিমনি ছিল পুরা বাংলাদেশের উপরে, পূর্ববঙ্গের উপরে আমাদের হেজিমনি চলে গেছে। এই দুঃখে আমরা এটা ফেরত আনার জন্য একটাই পথ হচ্ছে এখন ইসলাম কোপাও। ইসলাম না কোপাইলে আমরা হেজিমনিটা ফেরত পাবো না। এই হেজিমনিটা এইটা পরে মডার্ন ইন্ডিয়া যখন বানানো হয়েছে তখন মোদি যখন আসে তা আরেক ধাপ আগায় গিয়ে বলছে তা পাইছি তো এটা, তাহলে আর বেশি করে হিন্দুত্ববাদ ছড়া, ইস্কন বানা এখন একটা। এখন দেখেন অনেক কিছু পরিষ্কার হবে আপনার কাছে। ওকে, তাহলে সিরাজ ইসলাম চৌধুরী ইংরেজি সাহিত্যের পড়তে গেছিলেন, সেখান থেকে গিয়ে দাবি করছেন উনি কমিউনিজম। আসলে উনি শিখছেন ইসলাম কোপানো। ইংরেজি সাহিত্যের সাথে ইসলাম কোপানোর ডাইরেক্টলি কোনো সম্পর্ক নয়। আমি সাহিত্যে পড়তে আসছি, ইসলাম কোপাবেন কেন? সম্পর্ক কোথেকে আসছে দেখাই দিলাম আপনাদেরকে আমি। ওকে, এইখানে এসে এই যে 68 ইভেন আসার পরে আপনারা অনেকে জানেন সম্ভবত এনবিআর বা এই টাইপের কিছু একটা ন্যাশনাল মানে জাতি গঠনের একটা প্রোগ্রাম ছিল আইয়ুব খানের। সাহিত্যিকরা কিছু লেখলে তাকে মেডেল দিত। সিরাজ ইসলাম খান চৌধুরী শুরুর দিকে সে এনবিআর এর মেডেলও পাইছে, বা না হলে ওই গ্রুপের মধ্যে ঢুকছিল। এরাই এবার 71 সালের পরে এবার আস্তে আস্তে কমিউনিস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ইভেন এখন এই ভাঙা হাটে যখন কমিউনিজম ভেঙে পড়ে গেছে, কেউ কমিউনিস্ট কিনা সরাসরি বলতেছে না, বলে যে আমি কমিউনিস্ট, আমি প্রগতিশীল। এই অবস্থা রিয়েলি যা সিরাজ ইসলাম চৌধুরী এখনো চালাচ্ছেন না আমি কমিউনিস্ট। কমিউনিজমের সারপ্রাস ভ্যালু তত্ত্ব অত তো সারপ্রাস ভ্যালু কোনদিন শব্দটা ইউজ করছে আমি দেখি নাই, কিন্তু কমিউনিজম যে খুব বালা, কমিউনিজমের দরকার, প্ল্যান্ড ইকোনমি, এগুলো উনি ফেরি করছে। এখন বাকি জীবনটা মরার এক পর্যন্ত এটাই করবেন তা বোঝা যাচ্ছে, টেন্ডেন্সিটা ওরকম আর কি। তাহলে কোত্থেকে আসলো সিরাজ কমিউনিস্ট হলো কেমনি? তাহলে যতগুলো আমাদের সমাজে ইংলিশ সাহিত্য পড়ার লোক আছে সতর্ক থাকবেন, অবজার্ভ করবেন, আমার কথাগুলো মিলে কিনা দেখবেন। তাহলে অরিজিনালি তারা হলেন মুসলমানকে পড়ার লোক, পড়তে গেছিল ইংরেজি সাহিত্য, আর ওখানেই তাদের চিন্তার মাথাটা কাটতে দেওয়া হচ্ছে। তাতে এখন আপনি রেবন সমান, আপনার নাম রেবন সমানই হোক, আপনার নাম জ্যোতি বসুই হোক না কেন, আপনারা এই মাথা কাটার লোক হিসেবে আসছেন। জ্যোতি বসু অতটা অ্যাগ্রেসিভ না, যথেষ্ট সহনশীল, বাট অন্যেরা মানে কি বলবো এগুলাকে আর বলার কিছু নাই। রেবন সমান এই জন্য বাংলাদেশে ইন্ডিয়ানদের সবচেয়ে বড় এজেন্ট। না আমি এজেন্ট অর্থে খারাপ অর্থে মানে এজেন্টটা যে অর্থে বলি না, তার থেকে ভয়াবহ রেবন সমান সাহেব। মনে করেন যে হাসিনার সাথে প্রথম আলোর গ্যাঞ্জাম লাগছে, এই গ্যাঞ্জামের মধ্যস্থ থাকে রেবন সমান। উনি এখন বিশ্বাস করে দিবেন আমার দুইটা, এটাতে বুঝতে পারেন যে উনি কে। ফলে এটা সবই কিন্তু উনি করতেছেন প্রগতির নামে। এবার বুঝেন প্রগতির সাথে সাহিত্যের কি সম্পর্ক? ভাই পড়তে গেছেন সাহিত্যের ভিতরে ইসলাম প্রমাণ করতে আসছে, তাও পড়তে কোন সাহিত্য? ইংলিশ সাহিত্য পড়তে গেছেন। তা আপনি এখানে কিন্তু আমরা কোপানোর বুদ্ধি আসছে কর্তিকা, এর সাথে ইসলামের সম্পর্ক কি? আর এই যে এত বড় বড় কথা বলছেন, ভুলে গেছেন যে ইংল্যান্ড হলো দুনিয়ার সবচেয়ে বড় কলোনি দখলদার দেশ। তার ল্যাঙ্গুয়েজ পড়ার সময় আপনি এখন ওইটাকে গ্লোরিফাই করে, হ্যাঁ, তার ভিত্তিতে আপনারা কমিউনিজম শিখাইতে চাইছেন। হ্যাঁ, কি বলবো এগুলোকে? ওকে, যারা বাংলা সাহিত্য পড়ছেন তাদেরকেও ভালো করে খোঁজ করবেন, হোয়াট ইজ বৈষ্ণব পদাবলী, কেন এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এটা না পড়লে বাংলা সাহিত্যের কিছুই পড়া হবে না। বোঝা গেল ক্লুগুলা করতে গিয়ে? আমি সব কথা ডিটেলে যাই নাই, ক্লু দিয়ে আপচা আপচা করতে গিয়ে যতটুকু বলা যায় এই। তাহলে এখন থেকে আপনারা সিরাজ যদি যতগুলা বই পাবেন, শেষের দিকে তো শেষ জীবনে
এই মোটা বই লিখছে জাতীয়তাবাদ সম্পর্কে। দেখেন, এটা কমিউনিস্ট, তুই আবার জাতীয়বাদ লিখিস কেন? আচ্ছা, এই সুযোগে আরেকটা কথা বলে দিই, জাতীয়তাবাদ আসলো কবে থেকে? আমি অনেকদিন বলি না শব্দটা, আরেকবার বলে দিই। সিরাজগঞ্জ চৌধুরীকে পড়ার সময় কেউ যদি আরেকটু খাটতে চান, তাহলে পাশে আরেকটা লোককে রাখবেন, প্রফেসর আব্দুর রাজ্জাক। খুব কম পরিচিত প্রগতিওয়ালাদের কাছে। তামসাটা হলো আব্দুর রাজ্জাকই কিন্তু এই রেমন সুমান সহ যতগুলা কমিউনিস্ট আছে সবগুলার মাস্টার হওয়া বা পড়াশোনা করার জন্য গাইড করার লোকটার নাম হলো আব্দুর রাজ্জাক। খুব অদ্ভুত লাগবে শুনে। আমি, অনেকে জানেন আমি বলেছি যে 79 সালে আমি ঢাকায় আসছি। আমি যেসব চক্রের মধ্যে মিশতাম সেখান থেকে জানলাম যে আব্দুর রাজ্জাক হলো একটা রাজাকার, মুসলিম লীগের। এরকম বই লিখেছে। সে লোক এখনো ইয়াং, আমার বয়স, আমি নাম বলতেছি। সব আব্দুর রাজ্জাককে চিহ্নিত করা হয়েছে যখন এটা মুসলিম লীগের বলে। ওকে, কেন আব্দুর রাজ্জাকের নাম আনলাম? আব্দুর রাজ্জাককে পিএইচডি করছে ইংল্যান্ডে, দেখেন এও, কিন্তু পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, শেষ করতে পারে না। তার টিচার যে ছিল সে মারা গেছিল নাকি এরকম কিছু একটা, হোয়াট এভার, না এগুলো শেষ করার উপায় ছিল, কিন্তু ওর ওসব দিকে ধার নেই। আব্দুর রাজ্জাক হলো সেই লোক নেশন তৈরি, নেশন তৈরি করতে হবে। এই কথাটা বুঝেন ভালো করে, নেশন গড়ে তুলতে হবে। আব্দুর রাজ্জাক হলো তার আইডিয়াল লোক। এটাকে আপনি বলতে পারেন রিপাবলিকের আরেকটা অর্থ করা হয়েছে যে নেশন তৈরি। বাংলা করলে হবে এরকম একটা জনগোষ্ঠী তার যাদের জ্ঞান গরিমা আছে পলিটিক্স সম্পর্কে, ইকোনমি সম্পর্কে যদি থাকে, এগুলো হলো নেশন তৈরি। তখনকার দিনে শব্দটা ইউজ করা হতো। যেমন চলজান্ত প্রমাণ দিই, জাতিসংঘের নাম ইউনাইটেড নেশনস কেন? বুঝতে পারবে। এই জায়গায় সব জায়গায় যে খুবই অ্যান্টি মুসলমান বাংলা করে, সে পত্রিকার নাম হলো আনন্দবাজার। আনন্দবাজার জাতিসংঘের বাংলা করে রাষ্ট্রপুঞ্জ। এটি কিন্তু সঠিক বাংলা। কেন? ও জাতি শব্দটা এড়াইছে, খেয়াল করে দেখেন। আর পুঞ্জ মানে কি? বাংলায় বলি না, পুঁজ হয়েছে গায়ের ভিতরে। পুঁজ হলো খারাপ দিকটা, পুঁজের এই ভালো শব্দ হলো, ভালো অর্থটা হলো পুঞ্জ, পুঞ্জীভূত, কনসেন্ট্রেটেড। ক্লিয়ার? এক জায়গায় জড়ো হয়েছে, এটা বোঝাতে আমরা পুঞ্জীভূত বুঝি। পুঞ্জীভূতের আরেকটা ইংলিশ হয় অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন ইকোনমিক্সে পুঁজির বেলায় ইউজ করা হয়। এই যে পুঁজি বাংলায় যেটা বলি আমরা বাংলায় পুঁজি শব্দটা অদ্ভুতভাবে নিচ্ছি। আমরা ক্যাপিটালের বাংলা ঠিক পুঁজি না। ক্যাপিটালটা বলা হয়েছে যে আচ্ছা যেটা নিয়ে আপনি ব্যবসায় নামছেন ওইটা হলো ক্যাপিটাল। আর বাংলায় পুঁজি শব্দটা হচ্ছে পুঞ্জীভূত, পুঁজ, কনসেন্ট্রেটেড, অ্যাকুমুলেটেড। ক্লিয়ার? পুঁজি শব্দটা না হচ্ছে অ্যাকুমুলেশন, ঘন হয়ে এক জায়গায় অ্যাকুমুলেট করা হয়েছে, জড়ো করা হয়েছে, এটা হচ্ছে পুঞ্জীভূত। ঠিক আছে? সো পুঞ্জি, রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রগুলো যেখানে এক জায়গায় হয়েছে, নেশনের শব্দটা নাই ওখানে। আমি মনে করি এই বাংলাটা বেটার। ওকে, তবুও শুরুর দিকে আসলে যখন কমিউনিস্টটা আসে নাই, কোথায় গ্লোবাল পলিটিক্সে কমিউনিস্টরা তখন আসে নাই।
এইটাই হলো 45-এর আগে যেটা। আর 45-এ এসে কলোনি ভেঙে যাচ্ছে, বাধ্যতামূলক কলোনি ভেঙে দাও, কলোনি উঠে দাও। এরপরে যে দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়া এসে যে বকাবাজি শুরু করতেছে কমিউনিস্টরা, সেই বকাবাজিতে তাদের শব্দটা হলো জাতীয়তাবাদ। আর আগেকার দিনে যে শব্দ ছিল ওটা হলো নেশন, এই যে নেশন, এই জন্য জাতিবাদ। তাহলে জাতীয়তাবাদ শব্দটা আমদানি করতেছে কমিউনিস্টরা। ওদের পুরান শব্দটা চলবে না, কেন? তাদের ভাষায় পুরান শব্দটা রাইটিস্ট। যারা জাতিবাদ বলে ওরা রাইটিস্ট, আর যারা প্রকৃতিবাদী তারা বলে জাতীয়তাবাদ। বোঝা গেছে তো অবস্থা? কারণ যখন 45-এর পরে দুনিয়াকে আর একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে কমিউনিস্টরা, কেন না? এটা ভাবেন না যে কমিউনিজম ছড়ানোটা তার টার্গেট। তার টার্গেট ছিল তার রেজিমই লাগবে, তো জাস্টিফিকেশন লাগবে, তার রাষ্ট্রের জাস্টিফিকেশন লাগবে না। তারা কেডায়? আমেরিকা সবাইকে নিয়ে চলে যাবে, তারা তারা দেখবে, তো রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন ঠিকানা মুশকিল হয়ে যাবে। তারা যে পাল্টা পয়েন্টটা বানানো ছিল ওটাই হলো প্রগতিবাদ, ওইটাই হলো এই যে নেশনের উল্টা জাতীয়তাবাদ। ক্লিয়ার? এই জন্য ডানপন্থী বামপন্থী এই ক্যাসালগুলো নিয়ে আসতেছে ওরা। কিন্তু এই শব্দগুলো আগে ছিল, ইউরোপের বহু দেশে ছিল, ট্রেড ইউনিয়নের মধ্যে ছিল, কিন্তু খুব যে ব্যবহার হচ্ছে এমন না। কার্ল মার্কস নিজে সবসময় এগুলোকে ফালতু ধারণা বলে বাদ দিয়ে দিছে। ও বেটার পছন্দ করতো কমিউনিজম শব্দটা ইউজ করতে, ইভেন সমাজতন্ত্রও না। সমাজতন্ত্র শব্দটা ব্যবহার করে জ্ঞান লাগাই দিছে কে? নাহলে খোদ লেলিন সাহেব। লেলিন সাহেবের ঘটনা যখন উঠছে একটু বলে নিই। এই ভুলটা হলো 17 সালের ভুল। 1917 সালে ফেব্রুয়ারিতে প্রথম রেভলিউশন হয়, ওদের ভাষায় বুর্জোয়া রেভলিউশন। এখন তার লেলিন খাড়া রয়েছে তত্ত্বমত্ত নিয়ে, তা আপনারা থাকতে বুর্জোয়া রেভলিউশন হয়েছে, আপনারা কি আঙুল চুষছেন? এই প্রশ্ন উত্তর দেওয়া কঠিন হয়ে গেল লেলিনের জন্য। এই ভুলটা ওনার ভাঙায় টটস্কি, যার নাম আপনারা খুব কম শুনছেন, টটস্কি ওনার সাথে ডিসকাসের সময় ওনাকে তাৎপর্য যেটা বুঝান এবং কি সম্ভাবনা আছে এটা বলেন। উনি বলেন যে ক্ষমতা তো আমাদের পায়ের কাছে ঘোরাফেরা করতেছে, আমরা তো পুরাই নিচ্ছি না, কারণ আমাদের ক্ষমতা সম্পর্কে ধারণা অদ্ভুত, বিপ্লব সম্পর্কে ধারণা অস্পষ্ট। এই জন্য এই বলে লেনিন রাজি হইলে যে নতুন থিসিসটা দিলেন ভুল সংশোধনের। ভুল সংশোধন আমি বলতেছি, ওখানে বলা হয় না যে ভুল সংশোধন, এটাই হলো এপ্রিল থিসিস। এপ্রিল মাসে 17 সাল। এই এপ্রিল থিসিসে গিয়ে উনি তখন এই সমাজতন্ত্র শব্দটা ইউজ করেন নিজের ভুলটাকে ঢাকার জন্য। নতুন শব্দ লাগবে না, এর আগে খুব পরিষ্কার না। আর কার্ল মার্কসের সমাজতন্ত্র শব্দ ইউজ করেন, উনি কমিউনিজম ইউজ করতেন। উনি বললেন বিপ্লবের কোন স্তর, এইটা এইটা বোঝানো মুশকিল হয়ে গেছে, কারণ আগে বলছে এটা বুর্জোয়া স্তর। তাহলে বুর্জোয়া স্তরে কমিউনিস্টের কাজ কি? কমিউনিস্টের কাজ হচ্ছে হাত পা গুটায় বসে থাকা। হ্যাঁ, বুর্জোয়ারা ক্যাপিটাল ফরমেশন করে, হ্যাঁ, পুঁজি বিকাশ করাবে, তারপরে না আপনার যাবো কমিউনিস্ট বিপ্লব করছে। সেই জন্য আমরা হাত গুটায় বসে থাকবো। এটা নিয়ে লেনিনের মনেও বা শেষ সময় পর্যন্ত এটা নিয়ে কনফিউশন ছিল, করার উপায় কি। এইটাই ফেব্রুয়ারি বিপ্লবটা শেষ হয়ে যাওয়ার পরে যখন কারেক্ট করতেছে এপ্রিলে গিয়ে, ওইটি এপ্রিল থিসিস নামের সম্মেলন ডেকে টটস্কি তখন ঢুকে যাচ্ছে লেনিনের পার্টিতে, কিন্তু এক পার্টি করতো না। এই এপ্রিল থিসিসের পরে এটা হচ্ছে, আর এপ্রিল থিসিসটা নিয়েই সে অক্টোবর বিপ্লব করতেছে। কিন্তু ওই যে ঘাপলার শব্দের ঘাপলাটা যে বানা রাখলো, উনি বললেন এটা সমাজতান্ত্রিক বিপ্লব। এখন তাহলে আগের ছিল বুর্জোয়া বিপ্লব, এটা সমাজতান্ত্রিক বিপ্লব মানে কি? দুটোর মধ্যে ফারাক কি? ব্যাখ্যা করতে মানে ব্যাখ্যা করে দেওয়ার সময় পায়নি। উনি মারা গেছেন তো দ্রুতই, মারা গেছে 24 মানে 23 সালে, 24 জানুয়ারিতে, মানে 23 মধ্যে মারা গেছে। মানে 6 বছর বেঁচে ছিল বিপ্লবের পরে, ফলে আর এর ব্যাখ্যা দিতে পারে নাই। এই ব্যাখ্যার ঘাপলা এখনো কমিউনিজমের মধ্যে আছে। এর সবচেয়ে শিকার হলো জাসদের সিরাজুল আলম বলে আমি মনে করি। সেটা আগে আর কখনো যদি বলি তখন হয়তো বলবো। মূল কথা ফিরে আসি। ওকে, তাইলে কমিউনিস্টদের এই যে প্রবলেম, কমিউনিস্ট সমাজতন্ত্র গণতন্ত্র নিয়ে বা কমিউনিজম বলবো না কি বলবো, এটা নিয়ে গ্যাঞ্জামটা কেন?
এসব গ্যাঞ্জামগুলো ওসবের কারণে। আরে সার কথা যেটা বলতেছিলাম আসলে, আব্দুর রাজ্জাকের সাথে তুলনা করতেছিলাম, তাহলে আব্দুর রাজ্জাক হচ্ছে সেই লোক যে ক্লাসিক্যাল রিপাবলিকের ধারণা নিয়ে আসছে বাংলাদেশে, কারণ ওনার পলিটিক্যাল থিসিস ছিল ওইটা। উনি কমিউনিস্টদের সাথে উঠা বসা করেন নাই, কমিউনিস্ট ওরিয়েন্টেশনে নেন নাই কখনো। উনিও লন্ডনে থেকে আসছেন, খেয়াল করে দেখেন। উনি সিনিয়র রেমন সুমান্দ, সিরাজ ইসলাম চৌধুরী। উনি বলছেন নেশন তৈরি, যেহেতু পাকিস্তান নতুন একটা রাষ্ট্র হয়েছে, ফলে এই রাষ্ট্রের শিক্ষিত মানে টিচার কারা হতে হবে, কি বিষয়ে পড়াশোনা করবে, কাকে কোথায় পাঠাইতে হবে, এই কাজগুলো করার লোক ছিল আব্দুর রাজ্জাক। রেমন সুমান এখনকার বউ এটা মেলা প্রশংসা করে। রাজ্জাক সাহেবের সেই থিসিসটা অনুবাদ করে ছাপছে এখন ইউপিএল, কাকস্য পরিবেদনা। কারণ রাজ্জাককে না চিনলে আপনার টিচার ছিল বলে এখন পূজা করতেছে, আমার এর পূজার কোনো অর্থই নেই যতক্ষণ পর্যন্ত না কম্পেয়ার করবেন যে আব্দুর রাজ্জাক আর সিরাজ ইসলাম চৌধুরী বা পরবর্তীতে আনসুজ্জামান যারা যারা হয়েছে, রেমন সুমান, এর সঙ্গে ফারাকটা কি আসলে, হুইজ হু? তাহলে আপনি আব্দুর রাজ্জাককে ডানপন্থী বলছেন, বলবেন? ইয়েস, ইয়াং কমিউনিস্টরা সবাই তাকে ডানপন্থী বলছে। আমি তো ৭৯ সালে এসে শুনতেছি উনি ডানপন্থী। কতক্ষণ আমি শুনছি এটা যে উনি ডানপন্থী, যতক্ষণ পর্যন্ত নাই আহমদ ছফা বোকার মতনই বলবো। উনিও তো কমিউনিস্ট, মানে প্রগতিশীল অ্যাটলিস্ট। তো উনি প্রগতিশীল জায়গা থেকে রাজ্জাককে ব্যাখ্যা করলেন না, রাজ্জাককে ব্যাখ্যা করলেন রাজ্জাকের স্টুডেন্ট হিসেবে, বলে যদ্যপি গুরু বলে যখন বইটা লিখে আলাইলেন, এই তা আব্দুর রাজ্জাক তাহলে একটা গুরু লোক। এইবার কমিউনিস্টরা ভোল পাল্টা এটাকে সালাম দেওয়া শুরু করলো। আব্দুর রাজ্জাক বিয়ে করে নাই, তার এক ভাতিজা আছে, গুন্ডা ব্যাকগ্রাউন্ড হলো, খুবই গুন্ডা। এখন এ বেঙ্গল বানাইছে, যেটা বেঙ্গল কালচারাল সেন্টার জাতীয় যা যা কিছু করছে, এটা হলো রাজ্জাক। এগুলা যতক্ষণ ঘেটে না দেখবেন হবে না কিছু, ভিতর দিয়ে দেখতে হবে। তো রাজ্জাক এই জন্য বলতেন জাতিবাদ, অলওয়েজ উনি জাতি বলতেন, নেশন বলতেন, জাতীয়তাবাদ বলতেন না কেন, এখান থেকে বুঝবেন আপনারা। বাকিটা আপনারা একটু খুঁজাখুঁজি করেন, আরো অনেক কিছু জানতে পারবেন। সিরাজ চৌধুরীরা কেমন করে একটা ডাইরেক্ট কমিউনিস্ট হয়ে গেল, হ্যাঁ, গেছিল পড়তে ইংলিশ সাহিত্য পড়তে গেলে কমিউনিজম হয় কেন, এই রহস্য আপনাদেরকে আরো খুঁজে দেখতে হবে। আপাতত এতটুকুই, থ্যাংক ইউ।